প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রাচ্যে অনেক স্বাধীন জাতিরাষ্ট্রের জন্ম হয়। এরপর কেটে গেছে প্রায় 100 বছর। আর এই 100 বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে এই অঞ্চলটিতে সবসময় কোনো না কোনো যুদ্ধ লেগেই ছিল, যেগুলোর মধ্যে ইরান ইরাক যুদ্ধটি ছিল সবচেয়ে মর্মান্তিক ও রক্তক্ষয়ী। 1980 সালে শুরু হওয়া যুদ্ধটি টানা 8 বছর ধরে চলে। আর এই যুদ্ধে দুই দেশের প্রায় 20 লক্ষ মানুষের প্রাণহানি হয়েছিল। উভয় পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়ে গিয়েছিল প্রায় 40,000 কোটি মার্কিন ডলার। ইরান ইরাক যুদ্ধ চলাকালীন প্রাক্তন আমেরিকান স্টেট সেক্রেটারি হেনরি কিসিঙ্গার বলেছিলেন, পৃথিবীর ইতিহাসে এটাই কোনো যুদ্ধ যার পরিণামে দুপক্ষই পরাজিত হবে। আর হয়েছিলও তাই। 1988 সালে যুদ্ধ শেষ হলে দুই দেশের প্রাপ্তি বলতে ছিল কেবল লক্ষ লক্ষ মানুষের মৃত্যু আর ধ্বংসলীলা। কিন্তু কী কারণে শুরু হয়েছিল ইরান ইরাক যুদ্ধ, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করা যাক। ইরাকের স্বাধীনতার পর থেকেই শাতিল আরব নামের একটা জলপ্রণালী নিয়ে ইরানের সাথে দ্বন্দ্বের শুরু হয়। আর শাতিল আরব ছিল দুই দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই নদী হয়ে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর জল পারস্য উপসাগরে পৌঁছায়। আর সেই সঙ্গে ইরানের ক্রুড অয়েলবাহী জাহাজকেও শাতিল আরব দিয়ে পারস্য উপসাগরে যেতে হয়। আর এই শাতিল আরবকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করত ইরান। তবে ইরান কখনোই ইরাকের এই দাবির সাথে একমত ছিল না। ফলে ছোটখাটো সংঘর্ষ লেগেই থাকতো। আর এসব দ্বন্দ্বের অবসান ঘটে 1937 সালে একটি চুক্তির মাধ্যমে। সেই চুক্তির ফলে ইরান ইরাককে নির্ধারিত টোল প্রদানের মাধ্যমে কেবল শাতিল আরব ব্যবহারের অনুমতি পায়। আর ইরান তখন এমন চুক্তি মানতে বাধ্য ছিল, কারণ ইরান তখন ইরাকের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা অর্জন করে উঠতে পারেনি। আর এরপর কেটে যায় বেশ কয়েক বছর। ধীরে ধীরে ইরান হয়ে ওঠে আগের তুলনায় আরো শক্তিশালী রাষ্ট্র। বিশেষত রেজা শাহ পাহলভীর আমলে ইরানের শাসন শক্তি বৃদ্ধি পায় বহুগুণ। আর ইরানও এবার সুযোগ বুঝে 1937 সালের চুক্তিকে বাতিল করে টোল দেওয়া বন্ধ করে দেয় ইরাককে। আর আবার সেই পুরনো সমস্যা শুরু হয়। এই সমস্যার জের ধরে এমনকি দুই দেশের অন্যান্য সীমান্ত দিয়ে ঝামেলা শুরু হয়। তখন ইরাক নানাভাবে ইরানকে হুমকি দিতে থাকে। কিন্তু সময় যেহেতু বদলে গেছে, তাই ইরানের সামরিক শক্তিও আগের তুলনায় অনেক বেশি। তাই ইরাক চাইলেও আক্রমণ করে ইরানকে জবাব দিতে পারছিল না। আর এরপর 1975 সালে আলজেরিয়ার রাজধানীতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে শাতিল আরবকে ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাবে রাজি হয় ইরাক। আর এর বিনিময়ে ইরাকের অভ্যন্তরে কুর্দি জাতীয়তাবাদীদের ইরান কোনো রকম সাহায্য করবে না বলে প্রতিশ্রুতি দেয়। আর চুক্তি করলেও শাতিল আরবের ভাগ দেওয়ায় কোনো ইচ্ছে ছিল না ইরাকের। ইরান যেমনি সুযোগ বুঝে চুক্তি ভঙ্গ করেছিল, ইরাকও তেমনি এমন একটা সুযোগের অপেক্ষায় ছিল। আর তা আসে 1989 সালে ইরানের শিয়া মতাদর্শের ভিত্তিতে ইসলামী বিপ্লবের পর্ব। আর একই সময়েই ইরাকে ক্ষমতায় আসেন সাদ্দাম হোসেন। আর সাদ্দাম হোসেন ভেবেছিলেন যে শাহ বংশের শাসন যেহেতু ইরানে নেই, তাই ইরানের সাথে আগের সমস্ত ঝামেলা এবার মিটিয়ে নেওয়া যাবে। আর এমনকি সাদ্দাম হোসেন ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে বিভিন্ন সময়ে বক্তব্য দিয়েছিলেন। কিন্তু বিপ্লবের পরে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমেনি ইরাকের সাথে সুসম্পর্কের পথে হাঁটেননি, বরং তিনি উল্টো ইরাকের শিয়া আদর্শের সংগঠনগুলোকে বিভিন্নভাবে সাহায্য করতে শুরু করেন। আর সাদ্দাম হোসেন ও তার রাজনৈতিক দল বাথ পার্টি ছিল সেকুলার ঘরানার, আর অন্যদিকে আবার আদর্শগতভাবে সুন্নি। তাই শিয়াদের সাথে তার দ্বন্দ্ব অবধারিত হয়ে পড়ে। আর এদিকে ইরানের ইসলামিক বিপ্লবের প্রভাব এসে পড়ে ইরাকেও। তাই সাদ্দাম হোসেনের সদিচ্ছা থাকলেও ইরাকের সাথে ইরানের সুসম্পর্ক গড়ে তোলা সম্ভব হয়নি। আর যখন কোনো পথ খোলা রইল না, তখন সাদ্দাম হোসেন ভাবলেন যুদ্ধই হতে পারে এর একমাত্র পথ। আর এদিকে যেহেতু 1979 সালে ইসলামিক বিপ্লবের পরে ইরানে নতুন সরকার ক্ষমতায়, তাই ইরাক এই সময়টাকেই আক্রমণের সঠিক সময় বলে বিবেচিত করে। আর ইরানও জানতো ইরাক তাদের আক্রমণ করতে পারে, ফলে ইরানের প্রস্তুতিও ছিল বেশ ভালো। তবে ইরাকের তুলনায় সামরিক শক্তিতে অনেকটাই পিছিয়ে ছিল ইরান। আর আয়াতুল্লাহ খোমেনিরও পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না, কারণ তার ফলে ইসলামী বিপ্লব প্রশ্নের মুখে পড়ে যেত। আর ইরাকের সাথে কোনো অলাভজনক চুক্তি হলে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে প্রশ্নের মুখে পড়তেন আয়াতুল্লাহ খোমেনি। ইরান সীমান্ত থেকে ইরাকের রাজধানী বাগদাদের দূরত্ব খুব বেশি ছিল না, ফলে ইরান যদি প্রথম আক্রমণ করে তাহলে তারা খুব সহজেই বাগদাদ পৌঁছে যেতে পারবে। তাই সাদ্দাম হোসেন ভাবলেন এমন সুযোগ দেওয়া যাবে না, ইরানের আগেই ইরানে আক্রমণ করতে হবে। আর প্রথমেই ইরানের খুজিস্তান অঞ্চলটির দখল নিতে হবে, কারণ খুজিস্তানের অধিকাংশ ছিল জাতিগতভাবে আরব ও ধর্মীয়ভাবে সুন্নি মতাদর্শের। আর সাদ্দাম হোসেন মূলত চেয়েছিলেন ইরান যেভাবে শিয়াদেরকে উস্কে দেয় ইরাকে, তেমনি খুজিস্তানের সুন্নিদেরকে ইরানের বিরুদ্ধে উস্কে দিতে পরিকল্পনা অনুসারে 1980 সালে ইরানে আক্রমণ করে ইরাকি বাহিনী। জলপথে ও স্থল সীমান্ত পেরিয়ে ইরাকের ঝটিকা আক্রমণের পাল্টা জবাব দেয় ইরানও। অত্যাধুনিক সমরাস্ত্র না থাকলেও এই যুদ্ধে ইরানের সেনাবাহিনীতে
যোগ দিয়েছিল অসংখ্য যুবক। তারা এতটাই বীরত্ব দেখিয়েছিল যে ইরাকের এক কমান্ডর সাদ্দাম হোসেনকে বলেছিলেন যে মনে হয় আমরা একদল উন্মাদের সাথে লড়াই করছি, যাদের কোনো মৃত্যু ভয় নেই। ইরাক ও ইরান যুদ্ধে আরব দেশগুলো পরোক্ষভাবে ইরাকের পক্ষ নেয়। আর কেননা তাদের ভয় ছিল যদি কোনোভাবে ইরান যুদ্ধে জিতে যায় তাহলে শিয়া আদর্শের উপর ভিত্তি করে আরবের অন্যান্য দেশেও শিয়া আদর্শ ভিত্তিক ইসলামী বিপ্লব ছড়িয়ে পড়তে পারে। আর বিশেষ করে মিশর যুদ্ধে ইরাককে প্রচুর পরিমাণে সোভিয়েত অস্ত্রের যোগান দেয় ওমানের মাধ্যমে। শুধু মিশরই নয়, অন্যান্য আরব দেশগুলোও সুযোগে বেশ ভালোই অস্ত্রের ব্যবসা করে নিয়েছিল। অন্যদিকে পশ্চিমারাও শুরুতে নিরপেক্ষ থাকলেও তারা ঠিকই লুকিয়ে লুকিয়ে দুপক্ষকেই অস্ত্র দিয়ে সাহায্য করে আসছিল। আর সত্যি বলতে পশ্চিমা দেশগুলো যদি আসলেই নিরপেক্ষ থাকতো তাহলে এত দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চলা সম্ভব ছিল না। ইরাক শুরুতে বেশ ভালোই কোণঠাসা করতে পেরেছিল ইরানকে, কিন্তু পরের বছর এসে ইরান খুবই শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। আর এরপর 1984 সালে এসে বীর তরফের যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় ইরান। নিজেদের হারানো অঞ্চলগুলো উদ্ধারের পাশাপাশি ইরাকের অনেক গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিতে শুরু করে, বিশেষ করে বস্ত্রার কিছু অংশ এবং ইরাকের ফাদ্বীপ। আর এইবার নড়ে চড়ে বসে সৌদি আরব সহ অন্যান্য দেশগুলো। তারা উঠে পড়ে লাগে ইরানের বিরুদ্ধে, যার ফলে যুদ্ধের 2 বছরের মাথায় আরব দেশগুলোর সহায়তায় ইরাক আবার যুদ্ধের মাঠে সুবিধাজনক জায়গায় চলে আসে। আর 1988 সালে এসে টানা কয়েকটি খণ্ডযুদ্ধে ইরানকে পরাজিত করে ইরাক। পুনরুদ্ধার করে নেয় ফাদ্বীপ, বস্ত্রা সহ অন্যান্য অঞ্চলগুলো। এমনকি ইরানের ভিতরে প্রবেশ করে তাণ্ডব চালায় ইরাকি বাহিনী। তবে ইরান শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললে ফের পিছু হটতে বাধ্য হয় ইরান। আর একইভাবে টানা 8 বছর ধরে চলে আক্রমণ প্রতি আক্রমণ। আর সবশেষে রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় 1988 সাল নাগাদ শেষ হয় ইরান ইরাক যুদ্ধ। তখন দুই দেশের অবস্থা একেবারে নাজেহাল, কারণ এই যুদ্ধেই প্রথম একটি দেশ আরেকটা দেশের উপর ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছিল এবং পারস্য উপসাগরে দুই পক্ষই একে অপরের তেলবাহী জাহাজে আক্রমণ চালায়। ইরান আক্রমণ চালায় ইরাকের পরমাণু প্রকল্পেও। ইরাক ইরানে হামলা চালাতে ব্যবহার করে মরণঘাতী কেমিক্যাল বোমার। আর সেই জন্য অন্য যে কোনো সময়ের তুলনায় ইরান ইরাকের মধ্যে এই যুদ্ধটি ছিল সবথেকে মর্মান্তিক। ইরাক ইরান যুদ্ধে উভয় পক্ষেরই প্রচুর ক্ষতি হয়, কিন্তু এত ত্যাগ স্বীকার করে কোনো পক্ষই আসলে লাভবান হতে পারেনি। ইরাক চেয়েছিল ইরানের খুজিস্তান অঞ্চলটিকে তাদের দখলে নিয়ে নেবে, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আবার ইরানও ইরাকে সাদ্দাম হোসেনকে সরিয়ে শিয়া আদর্শের কাউকে ক্ষমতায় বসাতে পারেনি। উল্টো দুই দেশেরই লক্ষ লক্ষ মানুষের প্রাণ হারায়, ধ্বংসস্থলে পরিণত হয় দুই দেশের অসংখ্য শহর, ব্যয় হয় বিলিয়ন বিলিয়ন ডলার। আর অন্যদিকে সুযোগ বুঝে আরব দেশগুলো অস্ত্রের রমরমা ব্যবসা করে দারুণ লাভবান হয়। আর এমনকি মিশর তো তাদের অস্ত্র ভাণ্ডারে পড়ে থাকা সোভিয়েত আমলের পুরনো সব অস্ত্র চড়া দামে ইরাককে ধরিয়ে দিয়েছিল। আর সেই অস্ত্র বিকৃত অর্থ দিয়ে তারা আমেরিকার থেকে কেনে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র। কিন্তু পরিস্থিতি এমন ছিল যে ইরাক এসবের কোনো প্রতিবাদই করতে পারেনি। উল্টো আরব দেশগুলো ঠিকই সাদ্দাম হোসেনকে ঢাল হিসেবে ব্যবহার করে ইরানের ইসলামী বিপ্লবকে অন্যান্য দেশে ছড়ানো থেকে ঠেকিয়ে দিতে পেরেছিল, যার ফলে যুদ্ধের শেষে এসে দেখা যায় হেনরি কিসিঙ্গারের কথা বাস্তবে ফলে যায়। এই যুদ্ধে আমেরিকা, রাশিয়ার মতো মহাশক্তিগুলির পাশাপাশি আরব দেশগুলোও পর্যন্ত লাভবান হয়, কিন্তু হেরে যায় আসলে ইরান ইরাক দুই দেশই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।